গেল ৫ দশক ব্যক্তি, পরিবার ও গোষ্ঠীকেন্দ্রিক রাজনীতি জনপ্রত্যাশা ব্যর্থ হয়েছে এমন দাবিতে প্রথাগত রাজনীতির পরিবর্তে নতুন ধারার অঙ্গীকার করে গেল ২৮শে ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে জুলাই আগস্টের বিপ্লবী তরুণদের এই রাজনৈতিক অভিষেক নিয়ে বেশ কয়েকটি রাজনৈতিক দলের মতপার্থক্য রয়েছে। এনসিপির সদস্য সচিব জানান, বিদ্যমান সংবিধানে কিভাবে জনপ্রত্যাশা পূরণ করবে সে ব্যাখ্যা দেওয়া উচিত বিএনপির। কেয়ারটেকার গভর্নমেন্ট যেভাবে শুধু নির্বাচন করিয়ে দিয়ে তার দায়িত্ব সম্পূর্ণ করে, অন্তর্বর্তীকালীন সরকার তেমন নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের ৫৪ বছরের ঘুরে ধরা যে রাষ্ট্র ব্যবস্থা সেটার সংস্কার করে নতুন একটি রাষ্ট্র ব্যবস্থা আমাদের সামনে হাজির করবার দায়িত্ব তাদের উপরে রয়েছে। কেন গণপরিষদ নির্বাচনের প্রয়োজনীয়তা রয়েছে সেটা ব্যাখ্যা করছি। বিএনপিকেও ব্যাখ্যা করতে হবে যে কেন বিদ্যমান সংবিধানের অধীনে থেকেই সংস্কারের মধ্য দিয়ে এই সংকটের সমাধান করা সম্ভব। বলেন, প্রতিটি ক্ষেত্রে সংস্কারে সরকারের উচিত রোডম্যাপ তৈরি করা। সরকারের জায়গায় দলীয়করণের একটা প্রভাব আমরা দেখেছি ইতিমধ্যে। আমরা চাই যে বাংলাদেশের সার্বিক যতগুলো জায়গা আছে, শিক্ষানীতি, স্বাস্থ্যনীতি থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা জায়গাতেই পরিবর্তন প্রয়োজন, সংস্কার প্রয়োজন। সেক্ষেত্রে সরকার যে কমিশনগুলো গঠন করেছে সেই কমিশনগুলো ঐক্যমত্য কমিশনের থ্রোতে কাজ করবার জন্যে অলরেডি উদ্যোগ গ্রহণ করেছে। আমরা চাই সরকারের তরফ থেকেই স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সংস্কারের যে কার্যাবলীগুলো আছে সেটা নিয়ে তারা রোডম্যাপ প্রকাশ করুক। অবশ্য সংস্কার যেমন দরকার তেমনি জাতীয় নির্বাচনও জরুরি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক। তাই একটির জন্য আরেকটি পিছিয়ে যাওয়া যৌক্তিক নয় বলেও মত তার। সংস্কার, বিচার এবং নির্বাচন তিনটাকে প্রাধান্য দিয়ে যত দ্রুত সম্ভব বৈধ সরকার হাতে, বৈধ বলছি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া দরকার। এটাকেই হাইলাইট করছে না কেউ, যে তিনটা কাজে কিন্তু গুরুত্বপূর্ণ। অথচ তিনটা কাজ খুবই ইম্পর্টেন্ট। যত সময় যাচ্ছে তত প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে। অনেকে মনে করছে যে ইচ্ছা করলে নির্বাচনের প্রস্তুতি নেওয়া যায়, তা না। একটা বড় সংকটের মধ্যে দিয়ে এখন দেশ আছে। সংবিধান সংস্কার রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য ছাড়া সম্ভব নয় বলেও মনে করেন অধ্যাপক মাহবুব। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। আসছে ঈদের জন্য জুতা বাছাইয়ে ব্যস্ত ছোট বড় সবাই। কারো পছন্দ আরামদায়ক জুতা, কেউ বা রং ও কারুকাজের তারতম্য করে হালের চাহিদা অনুযায়ী ফ্যাশনেবল জুতা কিনছেন। ঈদের কেনাকাটায় দাম নিয়ে সামান্য অভিযোগ থাকলেও ক্রেতাদের পছন্দ দেশীয় পণ্য। তারা সবাই রেট বেশি বলতেছে, এখন তার সাধ্যগুলো কম বেশি নিবে, তো আমার কাছে বেশি বেশি লাগতেছে। জুতোর কালেকশনগুলো খুবই ভালো, আর সেই হিসেবে দামগুলো সাধ্যের মধ্যে আছে, রিজনেবলের মধ্যেই আছে। ঈদের ড্রেসের সাথে ম্যাচিং করে জুতা কিনলাম, দেখতেছি পছন্দ হলে আরো একটা নিব। এই তো রেঞ্জ এখন মোটামুটি আগের থেকে একটু বেশি, দাম তো ছাড়তেছে না, এই দেখতেছি আর কি। বৈশ্বিক পরিস্থিতির জোরে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিক্রেতারা। রমজান চুক্তি আপনার শুরু হয়েছে, ভালো বেচে কিনা আমাদের শেষ পর্যন্ত হবে ইনশাআল্লাহ। মোটামুটি আলহামদুলিল্লাহ ১৫ রোজা থেকে শুরু হয়, ওখান থেকে ভালো একটা কি সেল আসে। আমাদের জুতার বেচা কিনাটা কিছুদিন পর থেকে শুরু হবে, লাস্ট পর্যন্ত আশা করি গতবারের থেকে এবার অনেক ভালো হবে। সামনের দিনগুলোতে জুতা বিক্রি আরো বাড়বে বলে জানান ব্যবসায়ীরা। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। দুপুরের পর থেকে নানা রকম মুখরোচক খাবার টেবিলে সাজিয়ে বসেন কাকরাইল, পল্টন, শান্তিনগর এলাকার দোকানিরা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতারা বলছেন, কম দামে এমন মুখরোচক ইফতার সামগ্রী কিনতে পেরে খুশি তারা। বাসাটার চেয়ে কিনাটা একটু রসালো, ভালো রুচিসম্মত। রমজানের মধ্যে ঝালটাই পছন্দ করে, যদিও ক্ষতি, কিন্তু ঝালটাই পছন্দ বেশি সবার। দামটা কম পাইতেছি মোগল খাবার, এই জন্য আমরা সবাই ইফতারি নেওয়ার জন্য এখানে আসি। বাসায় তৈরি করা যায় না সচরাচর, এ ধরনের কিছু আইটেম এখানে ডিফারেন্ট যদি থাকে ওইটা আমরা হয়তো নিয়ে যাচ্ছি। বিক্রেতারা বলছেন, মানসম্মত খাবার দাম নাগালে রেখেই তারা বিক্রি করছেন। তবে আগের বারের তুলনায় বিক্রি কিছুটা কম বলেও জানান তারা। আমাদের সাথে স্পেশাল আছে, আপনার জিলাপি আছে, হালিম আছে শাহী, আর মাটন লেগটুস আছে, জালফ্রাই আছে। মাল ভালো, প্রাইস কম হিসেবে। আমাদের হালিমের রিভিউ খুব ভালো পাইতেছি আমরা। রেগুলার গেস্ট খুব কন্টিনিউ আসতেছে আমাদের হালিম খাওয়ার জন্য। কোনো কেমিক্যাল নাই, কোনো ভেজাল মিক্স নাই। রমজানে খাদ্যপণ্য বিক্রিতে ভোক্তা অধিকার অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তদারকি বৃদ্ধির দাবি জানান ক্রেতারা। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।
2022 সালের 25শে অক্টোবর চিপস কিনতে দোকানে গিয়ে নিখোঁজ হয় শিশু মারজানা হক বর্ষা। 3 দিন পর নালা থেকে বর্ষার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে মুদি দোকানের কর্মচারী লক্ষণ। তবে 3 বছর পার হলেও ডিএনএ রিপোর্টের জটিলতায় এখনো মামলার চূড়ান্ত প্রতিবেদন দিতে পারেনি পুলিশ। কখনো থানা, কখনো আদালতের বারান্দায় ঘুরছেন বর্ষার পরিবার। আমরা এমনি প্রত্যেক মাসে কোর্টে যাই, উকিল বলে যে আপনাদের রিপোর্ট যখন আসবে তখন অতি তাড়াতাড়ি আপনাদের কেস মামলাটা কোর্টে উঠবে। যতক্ষণ পর্যন্ত ডিএনএ রিপোর্ট না আসবে তারা কিছুই করতে পারবেন। এখন ডিএনএ রিপোর্ট নিয়ে আজকে 3 বছর হচ্ছে গিয়ে আমরা একই জায়গায় রয়ে গেছি আর কি, এটার কোনো রকম কিছুই হয় নাই। গত বছরের 25শে ফেব্রুয়ারি চাঁদগাঁও এলাকায় কোচিং সেন্টারে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করে এক মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনার 2 দিন পর প্রতিষ্ঠানের শিক্ষক জিসানকে গ্রেপ্তার করে পুলিশ। সেই মামলাও ঝুলে আছে ডিএনএ রিপোর্টের জটিলতায়। 2024 সালের 26শে জুন উদয়ন এক্সপ্রেসে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ কর্পোরেশনের 4 কর্মচারীর কাছে ধর্ষণের শিকার হন এক নারী। ডিএনএ রিপোর্টের ধীর গতিতে সে মামলাও আলোর মুখ দেখেনি। ডিএনএ রিপোর্টের ধীরগতির জন্য সংশ্লিষ্ট দপ্তরের চিকিৎসক ও মামলার তদন্তকারী কর্মকর্তার বদলি অন্যতম কারণ বলে দাবি পুলিশের। অনেক মেডিকেলের ডাক্তাররা বিভিন্ন জায়গায় পোস্টিং হয়ে যায়, ওখান থেকে এসে ওনারা রিপোর্ট সই করাতেও দেখা যায় একজন আইওর অনেক বেগ পেতে হয়, অনেক সময় লাগে। আসলে প্রসেসগুলো যদি আরেকটু ইজি হয় আমাদের মামলাগুলো দ্রুত আমরা নিষ্পত্তি করতে পারি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বন্দরনগরীতে ল্যাব না থাকায় দেখা দেয় জটিলতা। আমাদের এখন ডিএনএ ল্যাবটা নাই, আমাদের এখন ডিএনএ টেস্টও হয় না। ডিএনএ স্যাম্পল কালেকশন করে আমরা একবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখন ওখান থেকে আসতে যে কদিন সময় লাগে, আসার সাথে সাথে কিন্তু রোগীরা কিন্তু পেয়ে যায়। গত 2 বছরে চট্টগ্রামের থানাগুলোতে এমন শত শত মামলা ঝুলে আছে ডিএনএ ও ফরেনসিক রিপোর্টের জটিলতায়। এর মধ্যে শুধু কোতোয়ালি থানাতেই আটকে আছে 20টির বেশি মামলা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। মাদারীপুর জেলা সদর হাসপাতাল। জেলার ডাসার উপজেলার চলবল গ্রাম থেকে সঞ্জয় বারোই এসেছেন কুকুরে কামড়ে আক্রান্ত 7 বছরের ছেলেকে নিয়ে। কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে জানতে পারেন হাসপাতালে নেই জলাতঙ্কের ভ্যাকসিন। প্রতিষেধক না পেয়ে সঞ্জয়ের মতো ফিরে যেতে হচ্ছে অনেককেই। একই চিত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও। 540 টাকা থেকে 900 টাকায় বাইরে থেকে কিনতে হচ্ছে ভ্যাকসিন। কয়েকদিন আগে আমার বাচ্চায় কুকুরে কামড়েছে, এই জন্য ভ্যাকসিন এখন পাওয়া যাচ্ছে না, আমরা বাইরে থেকে কিনে আনছি। সরকারের কাছে আবেদন যাতে আমরা অতি তাড়াতাড়ি ভ্যাকসিন পেতে পারি। আমরা কয়েকজনে মিলে তারপরে বাইরে থেকে কিনে না আমাদের টিকা দিতে হয়। টাকা ছাড়া ভ্যাকসিন দিবে না, এই জন্য টাকার বিনিময়ে আমরা ভ্যাকসিন কিনে আনি। মহাখালী থেকে ওকে ফার্স্ট অফ অল ভ্যাকসিনটা দিয়ে আসছে, দ্বিতীয়টা হচ্ছে এখানে দিছি, এটা বাইরে থেকে কিনে নিতে হয়েছে। চাহিদার তুলনায় রোগীর সংখ্যা বাড়ায় ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে দাবি জেলার সদর হাসপাতাল কর্তৃপক্ষের। আমার রোগী হয় যথেষ্ট, 2200-2100 এরকম রোগী হয়। বরাদ্দ আমি পাঠাই মনে করেন 1000, 2000, 3000ও পাঠাই, তখন আমার 500 দেয়। চাহিদার তুলনায় বরাদ্দ কম, তাই এমন সংকট। সমস্যা সমাধানের আশ্বাস স্বাস্থ্য বিভাগের এই শীর্ষ কর্মকর্তার। জলাতঙ্কের যেটা টিকা যেটা আমাদের দেওয়া হয়, এটা আসলে ভ্যাকসিনটা এই মুহূর্তে আমাদের অ্যাভেলেবল না। এটা আমাদের সম্ভবত প্রায় আনুমানিক 2-3 মাসের মতো এটা ঘাটতি। আশা করি হচ্ছে যে খুব শীঘ্রই আমাদের এই চাহিদা মোতাবেক চলে আসবে। সরকারি হাসপাতালে প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়ার কথা রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। ইফতারের আগে অধিকাংশ দোকানপাটে কেনাকাটা প্রায় বন্ধ, তবে একটি দোকানে তখনও মানুষের লাইন লেগেই আছে। কোনো সাইনবোর্ড বা আসবাবপত্র না থাকলেও শুধু স্বাদের টানে এ দোকানে ভিড় করেন মানুষ। 10 বছর 12 বছর বয়স থেকে আমরা এখানকার জিলাপিটা খাই। সুন্দর করে এই টেস্টের কারণে আর কি আসা হয়। টেস্টটা সবার চাইতে একটু আলাদা, ভিন্ন ধরনের, খুবই সুস্বাদু জিলাপি, তো ওই কারণে ওই নামে আমরা এখনো আসি। তো রাজশাহীতে আসলে কম বেশি এখান থেকে জিলাপি নিই, এই যে এখন রমজানের জন্য বাসার জন্য আবার নিয়ে যাব। প্রতিষ্ঠাতা তমিজউদ্দিনের 3 নাতি বর্তমানে দোকানটি পরিচালনা করছেন। বলছেন রমজানে বেড়ে যায় জিলাপির চাহিদা। এবছর বিক্রি হচ্ছে 220 টাকা কেজিতে। আমার আব্বা বলতো গল্প করতো, এরকম যারা জিলাপি খাওয়ার ইচ্ছা হবে সেদিন আমার কাছে আসে।
আমরা ওই ধারাবাহিকতা ধরে রেখে ব্যবসাটা মানে চেষ্টা করি। 70 বছর আগে যে রেসিপি ওটাতেই চলছে। বাবা যেভাবে দাদা যেভাবে চালিয়েছে আমরা ইনশাল্লাহ সেভাবেই চালাচ্ছি, সে প্রসেসিংয়েই চালাচ্ছি। আমাদের কোনো যে 2 নম্বরের চিন্তাভাবনা বা খারাপ চিন্তাভাবনা এগুলা নাই। ওনাদের খেতে এত ভালো লাগে যে আমাদেরকে উৎসাহ দেয় যে ভাই আপনারা জিলাপিটা মানটা এভাবে ধরে রেখেন, বাপ দাদা যেভাবে করছে এটা ঐতিহ্য ধরে রেখেন, এভাবে ইনশাল্লাহ ধরে কাজ করছি আমরা। ইফতারিতে পছন্দের তালিকায় থাকা এই জিলাপি তৈরি হয় চালের আটা ময়দার সাথে কালাইয়ের আটা ব্যবহার করে। আমার চাকরির বয়স হলো 42 বছর। আগে যা বিক্রি হতো তার থেকে রোজার মাসে ভালো বিক্রি হয়। স্পেশাল করতে হয় মানুষের জন্য, স্পেশাল না করলে কি কাস্টমারের চাহিদা থাকবে? স্পেশাল বানাতে হয়। এখানে আছে ময়দা আছে, চাউলের আটা আছে, হালকা কালার আটা আছে। এটা আমাদের জিলাপি আগে করে বাপ দাদার আমল থেকে হয়ে আসছে। অন্য সময়ে এই জিলাপি দিনে 2.5 থেকে 3 মণ বিক্রি হলেও রমজানে হচ্ছে প্রায় 4 মণ করে। ডিবিসি নিউজ ডেস্ক। বসন্তের মাতাল হাওয়া বইছে দিক বিদিক, সেই বাতাসে ফুলের ঘ্রাণ, যেদিকে চোখ যায় সেদিকেই ফুলের গালিচা। চুয়াডাঙ্গার হোগলপুর ও বেগমপুর গ্রামে ফসলের ক্ষেত বদলে গেছে ফুলের বাগানে। মাঠ জুড়ে শোভা ছড়াচ্ছে সারি সারি গোলাপ, গাঁদা আর চন্দ্রমল্লিকার গাছ। লাভজনক হওয়ায় বাণিজ্যিকভাবে বাড়ছে ফুলের চাষ, তৈরি হচ্ছে কর্মসংস্থান। ফলে বাণিজ্যিকভাবে চায়না গোলাপ সহ অন্যান্য ফুলের চাষ অর্থনৈতিক সমৃদ্ধির উৎস হয়ে দাঁড়িয়েছে। আমরা সকাল 8টা থেকে 9টার মধ্যে আসি, গোলাপ বাগানে এসে পরিচর্যা করি, ফুল দেখাশোনা করি, বান্ধন করি, তার বেচা কেনা করি, কাইটে দিই। প্রতি বিঘা ফুল চাষে খরচ 3 থেকে 4 লাখ টাকা। প্রথম বছরে যা বিক্রি সম্ভব হয়েছে 6 থেকে 7 লাখ টাকায়। আমার প্রথম 10 কাঠা গোলাপ বাগান আছে। ফুল আসা পর্যন্ত 50,000 টাকা খরচ হয়। 2 লাখ থেকে 3 লাখ টাকা আমি আমার বছরে বেচা কেনা করি। একবার খরচা করলে 5-7 বছর এমনি খুব সুন্দরভাবে চাষটা মানে টাকা পাওয়া যায় একবার খরচা করে। অনুকূল আবহাওয়া থাকায় আধুনিক চাষের জন্য পরামর্শ ও প্রশিক্ষণ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষকেরা যে সকল ফুল বিক্রি করছেন আমরা দেখছি যে গোলাপের ক্ষেত্রে অন্তত যা খরচ হয়েছে তার থেকে প্রায় 2 থেকে 2.5 গুণ তারা লাভ পাচ্ছেন, এবং গাঁদার ক্ষেত্রে এটা 2.5 থেকে 3 গুণ পর্যন্ত লাভ পাচ্ছেন। জেলায় প্রায় 3 হেক্টরে বিভিন্ন জাতের গোলাপ, 52 হেক্টরে গাঁদা ও 5 হেক্টরে চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন ধরনের ফুল চাষ হয়েছে 66 হেক্টর জমিতে। ডিবিসি নিউজ ডেস্ক। এ উৎসব একটি রোমাঞ্চকর খাবারের লড়াই। কমলা যুদ্ধ উত্তর ইতালির মনোরম শহর ইভ্রিয়াকে শক্তি এবং আনন্দঘন ঐতিহ্যের একটি প্রাণবন্ত কেন্দ্রে রূপান্তরিত করে। এ যুদ্ধে শত শত টন কমলা নিক্ষেপ করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কমলা যুদ্ধ একটি বিশাল উৎসবে পরিণত হয় ইতালিতে, যা কেবল স্থানীয় ইতিহাসই নয় বরং স্বাধীনতার জন্য স্থায়ী লড়াইকেও মূর্ত করে তোলে। বিশ্বজুড়ে হাজার হাজার দর্শনার্থীকে আকর্ষণ করে এই উৎসব। কমলা নিক্ষেপকারীদের মধ্যে একটি যুদ্ধ শুরু হয়েছে। শত শত অংশগ্রহণকারী এই সংঘর্ষকে আরো প্রাণবন্ত করে তুলেছে। এই উৎসব অত্যাচারীর ক্ষমতার বিরুদ্ধে জনগণের সংগ্রামের প্রতীক। আমি খুবই উত্তেজিত এবং কৌতূহলী, কারণ আমি এটি আগে কখনো দেখিনি। এটি আমার প্রথমবার, তাই আমি দেখব কি ঘটে। ইতালির বাসিন্দারা রঙিন পোশাক পরে প্রতিদ্বন্দ্বী দলগুলো একে অপরের ওপর রসালো কমলা ছুঁড়ে আনন্দ উদযাপন করে। শহরের প্রতিটি পাথরের তৈরি রাস্তাগুলো একটি নরম সুগন্ধযুক্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। উৎসবে শহরের কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা ছাড়াই রাস্তায় হেঁটে বেড়ায় বাসিন্দারা। রক্ষীর বেশে থাকা লোকজনের ওপর কমলা ছুঁড়ে আর ট্রলি বাসে ঘোড়ার মুখোশে থাকা রক্ষীরা কমলা ছুঁড়ে পাল্টা জবাব দেয়। সম্প্রীতির অনুভূতি কমলা লেবুর যুদ্ধকে একটি খাঁটি সংস্কৃতিতে পরিণত করে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। তুরস্ককে বলা হয় মসজিদের দেশ। প্রায় 85,000-এর বেশি মসজিদ রয়েছে এই দেশে। রমজান মাস উপলক্ষে এই মসজিদগুলো সাজে আলোকসজ্জায়, আর তুরস্কের ইফতার মানেই রাজকীয় আয়োজন।
অন্যান্য দেশের মতো তুর্কিদের ইফতারেও থাকে নানা বৈচিত্র্য। শুরুটা করে তারা খেজুর দিয়ে, অনেকে আবার খেজুরের পরিবর্তে খান জলপাই, সাথে থাকে তুরস্কের শরবত, আয়রান। এছাড়াও রমজান উপলক্ষে তৈরি করা হয় বিশাল আকারের রুটি। প্রায় প্রতিটি ঘরেই তৈরি করা হয় কাবাব, তুলুম্বা, বোরেক সহ নানা ধরনের সুস্বাদু খাবার। ইফতারের মতো সেহরিতেও রয়েছে তাদের বৈচিত্র্যতা। ঢাক ঢোল দামামার শব্দে সেহরিতে জেগে ওঠে পুরো ইস্তাম্বুল। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।